নমস্কার, আমি শঙ্কু সাঁতরা রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, আজকে প্রায় হয়ে গেল, মানে 29শে ডিসেম্বর আজকে। আর 3 থেকে 4 মাস নির্বাচন, অর্থাৎ এ রাজ্যের বিধানসভা নির্বাচনের বাকি রয়েছে। ইতিমধ্যে কিন্তু যেভাবে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস, তার থেকে অনেক যোজন বোধহয় পিছিয়ে রয়েছে এ রাজ্যে বিজেপি। কারণ তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির এখানে প্রতিযোগিতা রয়েছে। সেই প্রতিযোগিতায় কিন্তু বিজেপি পিছিয়ে রয়েছে অনেকটা। কারণ আপনাদেরকে আগে অনেকবার বলেছি যে দেখুন, সাধারণ মানুষ কিন্তু খড়কুটোর মতো একটা কিছু ধরতে চাইছে। কারণ মানে তৃণমূল কংগ্রেসের নিচু তলার নেতাদের এত পরিমাণে দৌরাত্ম্য রয়েছে এবং তাদের মধ্যে করাপশন যে পরিমাণে রয়েছে, সেটাকেই কিন্তু মানুষ মেনে নিতে পারছে না। তাই বলে কিন্তু মানুষের কাছে যেটা পৌঁছে দেওয়া হয় ওপর তলার যে সমস্ত অভিযোগ, সেগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে খুব একটা কাজ করে না। যেমন ধরুন, আপনাদেরকে বলি যে যদি কোনো মানে আমাদের সমাজে যারা একেবারে খেটে খাওয়া মানুষ, সেটাই তো বেশি, সেই মানুষদের কাছে যদি আজকে গিয়ে গল্প করেন যে কোনো একটি বড় শিল্পপতি তার ছেলেকে জন্মদিনে একটা হেলিকপ্টার কিংবা উড়োজাহাজ উপহার দিয়েছেন, সেখানে কিন্তু সাধারণ মানুষের কাছে সেটা কোনো গ্রহণযোগ্য নয়, সেটা কোনো ইন্টারেস্টিং সাবজেক্ট নয়। তাদের কাছে সাবজেক্ট পঞ্চায়েত প্রধান কিংবা পঞ্চায়েত সদস্য কিংবা ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন, তারা কিভাবে মানুষের সঙ্গে অত্যাচার করছেন এবং তারা কিভাবে দুর্বৃত্তের মতো ব্যবহার করছেন, সেটাই কিন্তু মানুষের কাছে সব থেকে প্রায়োরিটি পায় প্রথম, সাধারণ মানুষের কাছে। আর তার জন্যই কিন্তু প্রচুর এই রকম নেতা রয়েছেন, বেশ কিছু এমএলএ রয়েছেন, তারা দুর্নীতি করছেন দিনের পর দিন, যার ফলে কিন্তু মানুষ সম্পূর্ণ একেবারে তৃণমূল কংগ্রেস বিমুখ হয়ে রয়েছেন। যারা তৃণমূল কংগ্রেসের মানুষজন রয়েছেন, বড় বড় নেতারা রয়েছেন, যারা নীতি নির্ধারণ করেন, তাদের এটা জানা উচিত। কারণ ইমিডিয়েট সেই সব নেতা সদস্য, তাদের বিরুদ্ধে কিন্তু একটা লাগাম টানা উচিত। আর যার জন্যই সাধারণ মানুষ কিন্তু চাইছে বিকল্প একটা শক্তি। সেই সাধারণ মানুষ যে বিকল্প শক্তি চাইছে, সেটা কি হতে পারে? এ রাজ্যে বর্তমানে বিজেপি, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে খুব একটা সুন্দর জিনিস দেখা গেল, বুঝলেন? যেটা দেখা গেল কয়েকদিন আগে, ওই বলে না কোনুই গুঁতো মেরে সরিয়ে দেওয়া, ঠিক সেই রকম যেন একটা ঘটনা ঘটলো। যেমন আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে এ রাজ্যে দিলীপ ঘোষের মতো মানুষকে, যাকে প্রয়োজন রয়েছে বিজেপিদের মধ্যে, যেটা লড়াইয়ের মুখ, যিনি লড়াইয়ের কথা বলেন, যিনি বুস্ট করতে পারেন সবাইকে, সেই লোকটিকে কিন্তু সরিয়ে দেওয়া হলো। কি করা হলো? তাকে সবাই চেয়ার দেওয়া হয়নি, তার পার্টি অফিসে, মানে বিজেপির পার্টি অফিসে তার ঘর ভেঙে, এসি রুম ভেঙে তাকে সরিয়ে দেওয়া হলো। এই ধরনের ঘটনা ঘটেছে। কার নির্দেশে ঘটেছে সেটা কিন্তু সবাই ভালো করে গুঞ্জনে জানেন। তবে আমরা দেখেছি এ রাজ্যে শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু সম্পূর্ণভাবে নিজেই সবকিছু চালানো শুরু করলেন এবং তিনি খাটছেন, বিজেপির হয়ে খাটছেন, দিনের পর দিন ধরে খাটছেন। তার খাটাটা কিন্তু অস্বীকার করা যায় না। কিন্তু তিনি যেভাবে অন্যান্য নেতাদেরকে যেভাবে ঠিকমতো স্পেস দিচ্ছিলেন না, তাতে আমরা হঠাৎ করে একটা আমূল পরিবর্তন দেখলাম। সুকান্ত মজুমদারের আমলে সুকান্ত মজুমদার তেমন কিছু বলেননি, কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে কয়েকদিন আগে যেটা দেখলাম, যে শুভেন্দু অধিকারী বলেছেন যে তিনি 4টি দপ্তরের মন্ত্রিত্ব ছেড়ে চলে এসছেন, তিনি বেশ কিছু ব্যাংকের মাথায় ছিলেন, সেগুলো ছেড়ে চলে এসছেন, তার লোভ নেই, তিনি এই রাজনীতিতে এসছেন। সঙ্গে সঙ্গে কিন্তু যেটা আমরা দেখলাম, যে শ্রমিক ভট্টাচার্য, যিনি বর্তমান রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি, তিনি মনে করিয়ে দিলেন যে তিনি কি করে এসছেন সেটা আলাদা, তিনি ভারতীয় জনতা পার্টির দলে তিনি সম্পৃক্ত হয়েছেন, ঠিক এই ভাষাটি বললেন, তিনি সম্পৃক্ত হয়েছেন। মানে তার এগুলো বলা ঠিক নয়। অর্থাৎ এবার কি মনে হলো যে শুভেন্দু অধিকারীকে যারা প্রকৃত বিজেপি, তারা এবার তার কি অবস্থান সেটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাহলে কি শুরু হলো কোন্দল? কারণ শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে তিনি কতগুলো দপ্তর ছেড়ে চলে এসছেন, তার মনের মধ্যে কি কোনোভাবে আক্ষেপ জন্মাচ্ছে যে যাদের জন্য ছেড়ে চলে এলাম, সেখানে এসে সেই রকম সুফল পাচ্ছি না? তাহলে
দেখুন, রাজনীতিতে না কখন কোন জল কিভাবে গড়ায়, কখন কোন সমীকরণ ঠিক করে তৈরি হয়, সেটা কিন্তু আগে থেকে কেউ প্রেডিক্ট করতে পারে না। কারণ আমরা দেখেছি আজকে যিনি কোনো একটা রাজনৈতিক দলের একেবারে খুব শক্তপোক্ত মজবুতি, তিনি হচ্ছেন সেই রাজনৈতিক দলের নেতা এবং কর্মী, তিনি হঠাৎ করে পরের দিন সকালবেলা চলে গেলেন অন্য রাজনৈতিক দলে। কেন যান সেটা নিঃসন্দেহে জানেন, তার ভালো লাগছে না, তিনি নেতা, তার গুরুত্ব তিনি পাচ্ছেন না, তার জন্য চলে যান। অনেকে তো বলেছিলেন যে দিলীপ ঘোষ চলে যাবেন তৃণমূল কংগ্রেসে, কিন্তু দিলীপ ঘোষ এত কিছুর পরও পর্যন্ত এখনো এখনো তিনি কিন্তু চুপ করে বসে রয়েছেন। কারণ এই লোকটিকে কিন্তু রাজনৈতিক দলে, অর্থাৎ বিজেপির মতো রাজনৈতিক দলে দরকার, এবং তাকে ঠিকঠাক করে দরকার। কয়েকদিন আগে আহ, প্রাক্তন বিচারপতি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি মনে করিয়ে দিয়েছেন, ঠিক এইভাবে মনে করিয়ে দিয়েছেন, দিলীপ ঘোষকে এই রাজ্যে রাজনীতিতে দরকার। এই অভিজিৎ গাঙ্গুলিকে প্রার্থী পদে পছন্দ করেছিলেন এবং যার জন্য সব সুপারিশ করেছিলেন, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। তিনি চেয়েছিলেন যে এইরকম একজন বিচারপতি তিনি আসুক, এসছেন, জিতেছেন, তার জেতার পেছনে কিন্তু শুভেন্দু অধিকারীর আমরা যতটুকু জানি অনেক অবদান রয়েছে, অনেক খাটনি রয়েছে, অনেক পরামর্শ রয়েছে। সেই অভিজিৎ গাঙ্গুলি তিনি দিলীপ ঘোষের হয়ে কথা বলছেন এবং দিলীপ ঘোষের প্রশস্তি করছেন, এবং তিনি এটিও বলেছিলেন যে দিলীপ ঘোষ আসার পরে 18 কিংবা 19টা এরকম সিট পেয়েছিল বিজেপি, কিন্তু তারপরে সিট কমেছে। তাহলে বিজেপিতে এসে অনেকটাই কি একটু হাঁসফাঁসের মতো জায়গায় চলে এসছেন অভিজিৎ গাঙ্গুলি? এই যে এতগুলো বিষয়, অভিজিৎ গাঙ্গুলির মতো মানুষ, যিনি একজন বিচারপতি ছিলেন, বিচক্ষণ মানুষ ছিলেন, সেই মানুষটাও কিন্তু অনুভব করছেন যে এ রাজ্যে শুভেন্দু অধিকারীকে দিয়ে কোনোভাবে সম্ভব বোধহয় হবে না বিজেপির আশা। কারণ বিজেপির প্রচুর মানুষ রয়েছেন যারা জেলায় জেলায় রয়েছেন, তাদের কাছে কথা শুনেছি, তারা বলেছেন শুনেছি, তারা কেউ ক্যামেরার সামনে বলতে চান না, তারা একটাই কথা বলছেন যে মেদিনীপুরের টিম প্রতিটি জেলায় কিভাবে মিটিং হবে সেটাকে কন্ট্রোল করছে, কিংবা যারা একেবারে আদি থেকে বিজেপি, তারা কিন্তু মেনে নিতে পারছেন না অনেক কিছু। আর অন্যদিকে একজন রাজ্যের বিরোধী দলনেতা, তার পাওয়ার এত, তিনি ছোট ছোট বিষয়ে থানায় ছুটে যাচ্ছেন। কয়েকদিন আগে নন্দীগ্রাম থানায় তিনি গেছেন, যেভাবে তিনি হুমকি দিচ্ছিলেন, যেভাবে কথা বলছিলেন, তাহলে প্রশ্ন, সামান্য একজন থানার আইসি রাজ্যের বিরোধী দলনেতা, মানে যার ইকুইভ্যালেন্ট টু সিএম, যার পাওয়ার, তার কথা শুনছে না। মানে এটা নিয়ে কিন্তু একটা, মানে কি বলবো, এটা এটা নিয়ে যথেষ্ট, এটা নিয়ে ভাববার রয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছেড়ে আসা, সেটা নিয়ে যেরকম একটা আফসোস বার্তা, তারপর শুভেন্দু অধিকারীকে বুঝিয়ে দেওয়া যে তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়েছেন, তাহলে এখন কিছুটা হলেও বোঝা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য, তিনি এ রাজ্যের রাজ্য সভাপতি, তিনি চাইছেন যে একেবারে ঠিকঠাক ভাবে সমস্ত রাজনৈতিক, অর্থাৎ বিজেপির রাজনৈতিক নেতা যারা রয়েছেন, তারা এক ছাতার তলায় আসুক এবং এসে একসঙ্গে লড়াই করুক। তিনি কিন্তু কারো বিরুদ্ধে যাচ্ছেন না। তবে একটা জিনিস বলি, বিজেপিকে যদি আসতে হয় তাহলে সবাইকে সমবেত হয়ে লড়াই করতে হবে। এক মাঠে মিটিং হলে আর এক মাঠে পরিচিত মুখ আসছে, সেটাকে বন্ধ করতে হবে। নইলে বিজেপি বুঝতে পারবে না যে তাদের হয়ে কারা কাজ করছে। আবার বলছে, মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের দিক থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়েছে। একমাত্র সবাই চুপচাপ করে বসে আছে একটাই কারণে, যে গত 2021-এ নির্বাচনের পর যারা বিজেপির হয়ে খেটেছিলেন, তারা যেভাবে মামলায় জড়িয়ে পড়েছিলেন, যেভাবে তারা মারধর খেয়েছেন, সেটা নিয়ে কিন্তু এখনো বিজেপি কর্মীদের মধ্যে ভয় রয়েছে, প্রচন্ড ভয় রয়েছে। বিজেপির প্রচুর কর্মী রয়েছে, তারা গুঞ্জনে একটা কথাই বলে যে ঠিকঠাক করে নেতৃত্ব না এলে আমরা সামনে যাব না। তাহলে মোটের ওপর কি বুঝলেন? 2026 বদল হবে কি? সেটাই প্রশ্ন, একটাই প্রশ্ন। বিজেপি কিন্তু ঘর গোছাতে পারেনি, আর এই গোছানোটা এত সহজ নয়। যেখানে
অভিষেক বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে মানুষের মধ্যে সম্পৃক্ত হয়েছে আর ঘরটা গোছানো শুরু করেছে। আপাতত 75% মানে ভোটের কৌশল এবং ঘর গোছানো মনে হয় তিনি ঠিক করে ফেলেছেন। তবে 2026 কার দিকে যাচ্ছে এটা দেখার কথা, এবং সেই প্রশ্নটা থাকলো আপনাদের কাছে, আপনারা উত্তর দেবেন। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে।